আর দুটো বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে। একটা হচ্ছে যেহেতু এই যে প্রসঙ্গে আমরা আছি, আপনি ইন্দিরা জি বোধহয় এটা শেষ করতে পারবো। সেটা বলছি যে বাংলা সংস্করণে এই দিকগুলোই বেশি আমি গুরুত্ব দিয়েছি, প্রাধান্য দিয়েছি। রাজীবজির যে উপরে যে বলছেন, হ্যাঁ, রাজীবজি অ্যাজ ম্যান, রাজীবজি অ্যাজ প্রাইম মিনিস্টার, রাজীবজি অ্যাজ লিডার অফ দি ন্যাম, এই জায়গাগুলোতে রাজীবজি অ্যাজ এ ক্রুসেডার এগেইনস্ট দি আর্মস রেস। এটার কোনো তথ্য কি কোনো জায়গা থেকে কালেকশন করেছেন নাকি আপনি ওই সময়কালটাতে আপনার দৃষ্টিভঙ্গি? না, আমি রাজীবজির উপরে বিভিন্ন বই, আমার তো বিবলিওগ্রাফিতে সব আছে, কোন কোন ভাষা আমি চর্চা করেছি নিয়ে উল্লেখ করা আছে, একদম বিবলিওগ্রাফিতে ডিটেলসে দেওয়া আছে। কিন্তু ইংরেজি সংস্করণে আমি একটা নতুন অধ্যায় যুক্ত করেছি, মাই ডেজ উইথ রাজীব গান্ধী। আচ্ছা, সেটা তাতে নতুন 50 পাতা সংযোজন হয়েছে। যে সমস্ত কাজগুলো ওনার অনুপ্রেরণায় আমি করবার সুযোগ পেয়েছিলাম, আচ্ছা, তার ডিটেলস হিস্ট্রিটা আমি এখানে এনেছি। যার জন্য ইংরেজি বাংলা সংস্করণের 125 পাতার বই, আর ইংরেজি সংস্করণটা 200 পাতার বই। আচ্ছা, তো ওই এবার যেটা আরেকটা বিষয়, আপনি ইন্দিরাজিকেও খুব সামনে থেকে দেখেছেন, রাজীবজির খুবই ঘনিষ্ঠ ছিলেন। এই দুজনের মধ্যে নেতৃত্বের দিক থেকে আমি কারো কম্পেয়ার করছি না, কি মনে হয় যে মানে ইন্দিরা গান্ধী আমাদের কাছে এতটা এখন অব্দিও তাকে আমরা মনে রাখছি যে ইন্দিরা গান্ধী আমাদের সবার কাছে, সব জেনারেশনের কাছে পৌঁছে যাওয়া একটা নাম, জাতীয় নেতৃত্বের স্বরূপ। কেন? না, ইন্দিরা গান্ধী কতগুলো তার সাফল্য, যেমন 1966 পর্যন্ত আমাকে মাথা নিচু করে আমেরিকার কাছ থেকে PL-480 নিতে হয়েছে, গম নিতে হয়েছে। আচ্ছা, ইন্দিরাজি বললেন আমি মাথা নত করবো না, সবুজ বিপ্লবের ডাক দিলেন। সেই সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে আজকে আমরা বিদেশে গম এক্সপোর্ট। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেন প্রথম 1966-তে লাল বাহাদুর শাস্ত্রী মৃত্যুর পরে। এবং যখন উনি 66-তে প্রধানমন্ত্রী হলেন, তখন বিহারে বন্যা, গুজরাটে খরা, অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টের দাবিতে অগ্নিগর্ভ আন্দোলন, আর পার্লামেন্টে 10,000 সাধু ঘেরাও করে নিয়েছে গোরক্ষা আইন আনা, গো হত্যা বন্ধের দাবিতে মতো আইন আনার জন্য। গুলিও চলেছিল প্রায় 6খানেক। অপারেশন ব্লু স্টার? না, 1966 গল্প। তো সেই পরিস্থিতির ভেতর দিয়ে ইন্দিরাজি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। সেখান থেকে 1971 যখন অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আপনাকে দেবী দুর্গার সাথে তুলনা করছি, তাই না, এই যে উত্তরণটা এক একটা অটল বিহারী বাজপেয়ী বলেছেন পার্লামেন্টে? অবশ্যই, সবাই জানে, আপনি পুরনো লোকেদেরকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, যে উনি এটা বলেছিলেন। আচ্ছা, দেবী দুর্গা বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে। তখন পশ্চিমবঙ্গে আমাদের কি কংগ্রেস সরকার না বামপন্থী সরকার? না, বামপন্থী ৭৭ আসলো না, সেই সময় সেই মুহূর্তটাতে এখানে গভর্নর শুরু। আচ্ছা, মানে একটা 86 দিনের সরকার হয়েছিল, সে টিকলো না। বিজয় সিং নাহারের ডেপুটি চিফ মিনিস্টার এবং অজয় মুখার্জির মুখ্যমন্ত্রীত্বে আমরা 105টা আসন পেয়েছিলাম। দুটো ফ্রন্ট ছিল সবাই, বামেদেরই দুটো ফ্রন্ট ছিল, আমরা তৃতীয় পক্ষ ছিলাম। আচ্ছা, তো বামেদের একটা ছিল উলফ, একটা ছিল পুলফ। আচ্ছা, হ্যাঁ, ইউনাইটেড লেফট ফ্রন্ট, আর একটা ছিল হচ্ছে প্রোগ্রেসিভ ইউনাইটেড লেফট ফ্রন্ট, উলফ এবং পুলফ। আমরা পুলফের সাথে সমঝোতা করে, যার মধ্যে সিপিআই ছিল, ফরওয়ার্ড ব্লক ছিল, আরএসপি ছিল, তাদের সাথে সমঝোতা করে আমরা কোয়ালিশন করে সরকারে গিয়েছিলাম। বাট ইট ওয়াজ নট এ স্টেবল গভর্নমেন্ট। 86 দিনের মাথায় সেই সরকারটা পদত্যাগ করতে বাধ্য হয়। তো তারপরে গভর্নর শুরু, কাজে যখন যুদ্ধটা শুরু হয়েছে, অর্থাৎ যখন পিকে আসে 1971 সালের ডিসেম্বরে যখন যুদ্ধটি ঘোষণা করা হলো, তখন গভর্নর শুরু রাজ্যে। আচ্ছা, তাহলে ধরমবীর আহতে গভর্নর। তাহলে এই সময়কালটা কতদিন চলছে? 71 থেকে গভর্নর শুরু কতদিন চলো? 6 মাস? 6 মাস মানে 72-এ আবার নির্বাচন হলো। আচ্ছা, 72-এ নির্বাচনে কি আসলো? আমরা এলাম 218টা আসন নিয়ে। 218টা আসন 72 থেকে 77 অবধি চলল। 77-এ লেফট ফ্রন্ট হয়ে গেল, 77-এ বাম ফ্রন্ট এলো, বাম ফ্রন্ট চলে গেল। এবার রাজীব গান্ধীকে আপনি এত কাছ থেকে দেখেছেন, এতভাবে দেখে রাজীব গান্ধীর মধ্যে নেতৃত্ব সুলভ ক্ষমতাটা
আর আপনি আগেও বলেছেন যে তিনি যুবকদের নিয়ে কাজ করেছেন, ফিল্ড ওয়ার্ক করেছেন, বিভিন্ন জায়গায় আপনি ওরিয়েন্টেশন ক্যাম্পের মতো করেছেন সবকিছু, কিন্তু এই জাতীয় স্তরে যে নেতৃত্ব এবং বিদেশে তার যে প্রভাব যেটা বললেন সেটা কতটা ছিল? মানে মায়ের কোনো লেগাসি ছিল, মানে মায়ের দিক থেকে কোনো ফেসিলিটি পেয়েছিল, ফ্যামিলিগত কোনো ফেসিলিটি ছিল, নাকি উনি ইন্ডিভিজুয়াল হিমসেলফ একজন বিরাট নেতৃত্ব? লেগাসি তো অবশ্যই ছিল, যেমন নেহরুর লেগাসি নিয়ে ইন্দিরা গান্ধীর লেগাসি নিয়ে রাজীব গান্ধী, কিন্তু ইন্দিরাজি অনেক বেশি রিয়ালিস্টিক ছিলেন, অনেক বেশি প্র্যাগমেটিক ছিলেন, এবং ইন্দিরাজির পলিটিক্যাল অ্যাকুমেন অনেক বেশি ছিল। যেমন ইন্দিরাজি যদি শ্রীলঙ্কার ইস্যুটা যদি ইন্দিরাজি ট্যাকেল করতেন তাহলে রাজীবজির মতো পরিণতি হতো না, যদিও ইন্দিরাজিকেও একইভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু যে ডিপ্লোম্যাটিক এরারটা হলো শ্রীলঙ্কাকে নিয়ে, রাজীবজি ওয়াজ মিসলেড বাই সাম অফ দি সিনিয়র ডিপ্লোম্যাটস অ্যান্ড অফিসিয়ালস ইন দি মিনিস্ট্রি অফ প্রাইম মিনিস্টার্স অফিস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স, জে.এন. দীক্ষিত, পার্থসারথী, জুনিয়র পার্থসারথী, বা তোমার কি বলে আরো যারা ছিলেন সে সময়, তো তাদের রমেশ ভান্ডারী, তাদের পরামর্শ যদি তোমার কি বলে সঠিক হতো তাহলে পরে হয়তো রাজীবজিকে এভাবে মানে এলটিটির ব্রেকওয়ে গ্রুপে দ্বারা নিহত হতে হতো না। মানে এই একটা জায়গাতে ওনার একটু কিছুটা ফল্ট থেকে যেতে পারে, মিসগাইডেড। আমি আমার বইয়ে লিখেছি, বাংলাতেও বোধহয় আছে, ইংরেজিতেও আছে, সেটা হচ্ছে যে এই যে প্রভাকরণকে বুঝতে না পারা, তার খেসারতটা দিতে হলো না। প্রভাকরণকে যখন নিয়ে আসা হলো, থিম্পুতে যখন ট্রাইপার্টাইট হলো, তো প্রভাকরণ সেই সমঝোতাকে এত গ্রহণ করেনি, কিন্তু চাপের কাছে সেটার ক্ষোভটা তখন প্রকাশ করছে না, চেপে রেখেছে। সেরকম একটা সময় যখন রাজীবজি তাকে খেতে ডেকেছেন বাড়িতে, এবং আফটার ডিনার নিজের বুলেট প্রুফ জ্যাকেটটা ওকে প্রেজেন্ট করে বলছেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, তো রাজীবজি ফেল্ট কি প্রভাকরণ ওয়াজ কনভিন্সড যে তার নেতৃত্ব, তার পরামর্শ বা তার যে সিদ্ধান্ত সেটা, বাট হি ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং ফর অ্যান অপরচুনিটি টু রিটালিয়েট। এইটা যেমন ওনার অ্যাকুমেন ওনাকে বুঝতে সাহায্য করেনি, তেমনি যারা পারিপার্শ্বিক যারা ছিলেন, যারা ওনার পরামর্শদাতা ছিলেন, বা যারা ঘটনাটাকে আরো ক্লোজলি দেখেছেন, they also failed to give the right advice to রাজীব গান্ধী। তার ফলে মানে একটা যে সময়ে তিনি বিরোধী নেতা হিসাবে যখন মানে when he was gaining more maturity at that point of time he was killed না, এটা অ্যাভয়েড করা যেত, had he been rightly advised, this could have been avoided.